ওকে, শিক্ষার্থী বন্ধুরা সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু তোমরা জানাও। ওকে, ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমি চলে এসেছি। আমরা প্রথমেই আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে 1 নম্বরে আমরা যেটা আলোচনা করব সেটা হলো আমাদের জারণ বিজারণ যে রিঅ্যাকশনটা আছে সেটার ক্যালকুলেশন নিয়ে আমরা আলোচনা করব। জারণ বিজারণ সেটার হচ্ছে আমাদের ক্যালকুলেশন বা গণনা। প্রথমে আসি আমরা জারণ বিজারণের ক্যালকুলেশন বা গণনা। এখানে যে প্রবলেমগুলো আসলে পরীক্ষা দেওয়া হয় সেগুলো হলো এরকম যে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া হয়, তার সাথে ফেরাস সালফেট মিশিয়ে দেওয়া হয়। আবার কখনো কখনো এখানে দেওয়া হয় পটাশিয়াম ডাইক্রোমেট এবং ফেরাস সালফেট, এবং এখান থেকে বের করতে বলা হয় আয়রন বা লোহা, তার পরিমাণটা আমাদেরকে বের করতে বলা হয়। ওকে, তাহলে কিভাবে এই ক্যালকুলেশনগুলো আমরা করব সেটা প্রথমে একটা উদাহরণের সাহায্যে আমরা এখানে দেখে নিই কীভাবে ক্যালকুলেশন বা গণনাগুলো আমরা করতে পারি। প্রথমে আসি একটা প্রবলেম, সেটা হচ্ছে রিডক্সের প্রথম গণনা। এখানে বলা হয়েছে যে 2 গ্রাম আয়রনকে লঘু সালফুরিক অ্যাসিডে দ্রবীভূত করা হয়েছে। 2 গ্রাম আয়রনকে লঘু সালফুরিক অ্যাসিডে দ্রবীভূত করা হয়েছে। তারপরে সেটার আয়তন করা হয়েছে 50 মিলিলিটার। তাহলে 2 গ্রাম আয়রনকে লঘু সালফুরিক অ্যাসিডে দ্রবীভূত করা হয়েছে এবং এখানে 2 গ্রাম আয়রনকে সালফুরিক অ্যাসিডে দ্রবীভূত করা হয়েছে। দ্রবীভূত করার পরে এখানে একটা দ্রবণ তৈরি হয়েছে। ওকে, একটা দ্রবণ তৈরি হয়েছে। এরপরে কি করা হয়েছে, সেই দ্রবণটাকে 50 মিলিলিটার মানে 50 মিলিলিটার 0.1 মোলার K2Cr2O7 মানে পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা এটাকে টাইট্রেশন করা হয়েছে। তাহলে 2 গ্রাম আয়রনকে সালফুরিক অ্যাসিডে দ্রবীভূত করে দ্রবণ তৈরি করা হয়েছে, তাকে 50 মিলিলিটার 0.1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা এটাকে টাইট্রেশন করা হয়েছে। এখন বলা হয়েছে যে এখানে আয়রন এর মধ্যে পার্সেন্টেজ অফ ভেজালের পরিমাণ কত সেটা নির্ণয় করো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা বোর্ডে এসেছিল। তো আমরা কীভাবে এই ধরনের প্রবলেম সলভ করব, এটা একটা ছোটো একটা টিপস আছে। টিপসটা হচ্ছে যখনই আমরা দেখব কোনো অঙ্কে আয়রন দেওয়া আছে আর সাথে পটাশিয়াম ডাইক্রোমেট দেওয়া আছে, আয়রন এবং পটাশিয়াম ডাইক্রোমেট, সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে আমরা আয়রনের জন্য এখানে ফেরাস লিখব আর ডাইক্রোমেটের জন্য আমরা Cr2O7 2- এটা লিখব। পুরো সমীকরণটা আমরা লিখতে পারি, সমতা করতে পারি, সমতা ছাড়া তো অঙ্কগুলো হবে না। তো শর্টকাটে কীভাবে করা যায় সেটা আমি দেখাচ্ছি। তাহলে প্রথমে ফেরাস লিখব, ডাইক্রোমেট লিখব, রিয়াকশানের ফলে ফেরাসটা হয়ে যাবে আমাদের ফেরিক,
আর এখানে ডাইক্রোমেট থেকে পাওয়া যাবে এখানে আমাদের ক্রোমিয়াম আয়ন। 7টা অক্সিজেন আছে, তাই এদিকে আমরা 7টা পানি ব্যবহার করব। 7টা অক্সিজেন আছে, তাই 7টা পানি ব্যবহার করব। আর বাম দিকে 14টা হাইড্রোজেন আয়ন আছে, তাহলে 14টা হাইড্রোজেন আয়ন আমরা ব্যবহার করব। এই হচ্ছে আমাদের পুরো সমীকরণটা। এরপরে আমরা আয়রনের সামনে বসাবো 6, কারণ সমতে আমরা দেখেছি যে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট 6 মোল ফেরাসের সাথে বিক্রিয়া করে। এটা যখন আমাদের লেখা শেষ হয়ে গেল, এরপরে আমাদের পরবর্তী কাজটা কি? পরবর্তী কাজটা হচ্ছে 1 মোল এখানে Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট আয়ন ইকুইভ্যালেন্ট 6 মোল এখানে ফেরাস, মানে 1 মোল ডাইক্রোমেট 6 মোল ফেরাসের সাথে কি করে বিক্রিয়া করে, 1 মোল ডাইক্রোমেট 6 মোল ফেরাসের সাথে বিক্রিয়া করে। তাহলে আমরা লিখতে পারি নাম্বার অফ মোল অফ K2Cr2O7 মানে পটাশিয়াম ডাইক্রোমেট বাই 1 সমান নাম্বার অফ মোল অফ ফেরাস আয়ন ডিভাইডেড বাই 6 স্টয়কিওমেট্রিক রেশিও থেকে এটা আমরা লিখতে পারি। এটা যখন লেখা হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা, মানে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট 6 মোল ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করে, যেহেতু লোহার পরিমাণটা বের করতে হবে, সো লোহা নিয়ে আমরা কাজ করব। তো এরপরের কাজটা কি? এরপরের কাজটা হচ্ছে মোল সংখ্যা মানে আয়তন গুণন মোলারিটি ডিভাইডেড বাই 1000 সমান সমান, আবার মোল সংখ্যা মানে হলো ভর বাই আণবিক ভর বা পারমাণবিক ভর গুণন এখানে 6। এটা আমরা লিখলাম। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আয়তনটা আমাদের দেয়া আছে, বলেছে ডাইক্রোমেট, তাহলে ভি এর মান আমরা 50 বসাই সবাই, আর এস এর মান কত বসাবো? এস এর মান হচ্ছে 0.1 মোলার, আর নিচে হচ্ছে আমাদের এখানে আছে 1000 সমান সমান ডাব্লিউ মানে আয়রনের ভর, আর এম মানে হচ্ছে আয়রনের পারমাণবিক ভর। তোমরা তো জানো আয়রনের পারমাণবিক ভর কত? 56 অথবা 55.85। তাহলে আমরা এখানে বসাই 55.85 ইন্টু 6। তাহলে হিসাব করো, তাহলে তোমরা ডাব্লিউ এর একটা মান পাবে। দেখো তো তোমাদের ডাব্লিউটা কত আসে? আচ্ছা, এটা তো আমি দেখতে পাচ্ছি না, একটু ইয়া করো তো, জয়ের কাছে গিয়ে করে নিয়ে আসো। আচ্ছা, তাহলে ডাব্লিউ এর মানটা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1.6755 এত গ্রাম। এটা হচ্ছে আমাদের আয়রনের ভর বা ফেরাস আয়নের ভর। এখন আয়রনের ভর দেয়া ছিল কয় গ্রাম? আয়রন টুকরার ভর দেয়া ছিল 2 গ্রাম। শিক্ষার্থী বন্ধুরা, আয়রন টুকরার ভর দেওয়া ছিল কয় গ্রাম? 2 গ্রাম। কিন্তু আমরা পেয়েছি এখানে আয়রন 1.6755 গ্রাম। তাহলে এখানে ভেজাল আছে, এখানে আছে অপদ্রব্য। তাহলে ভেজাল কতটুকু? 2 বিয়োগ 1.6755। তাহলে এখানে বিয়োগ করলে যেটা আসবে সেটা হচ্ছে 0.3245 গ্রাম, 0.3245 এত গ্রাম। এটা হচ্ছে আমাদের এখানে অপদ্রব্য। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের এখানে অপদ্রব্য এখানে আসে, তাহলে ভেজাল আসে। তাহলে পার্সেন্টেজ অফ ভেজাল কত হবে? পার্সেন্টেজ অফ ভেজালটা হবে 0.3245 ইন্টু 100 ডিভাইডেড বাই এখানে 2। সো ডিয়ার স্টুডেন্টস, দেখো রেজাল্টটা কত আসে। সম্ভবত তোমাদের রেজাল্ট আসতে পারে এখানে 16.225%, 16.225 এত পার্সেন্ট। সো এভাবে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আচ্ছা, ওকে, ধন্যবাদ। এবারে চলে আসি আমরা আরেকটা প্রবলেমে। এটা যদি তোমাদের ওঠানো হয়ে যায়, আমি আরেকটা প্রবলেমে চলে যাব, সেটা হচ্ছে প্রবলেম 2। প্রবলেম 2 এ চলে আসি এবার। প্রবলেম 2 যেটা, সেটা হচ্ছে বোর্ডের একটা প্রশ্ন। এখানে বলেছে 1.5 গ্রাম আয়রন নেওয়া হয়েছে, নিয়ে তাকে পাতলা সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করা হয়েছে। তাহলে আয়রনকে যখন সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করা হবে তখন ফেরাস সালফেট তৈরি হবে। এরপরে যে দ্রবণটা পাওয়া গেল, একটা দ্রবণ এখানে তৈরি হলো। সেই দ্রবণটাকে কি করেছে? সেই দ্রবণটাকে এখানে একটা দ্রবণ তৈরি হয়েছে, সেই দ্রবণটাকে একটা দ্রবণ তৈরি হয়েছে, সেই দ্রবণটাকে পরবর্তীতে 15 মিলিলিটার 0.3 মোলার পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্বারা টাইট্রেশন করা হয়েছে।
এটা বোর্ডের একটা প্রশ্ন, 2019 এই প্রশ্নগুলো এসেছে। তো টাইট্রেশন করা হয়েছে। এখন বলা হচ্ছে যে আয়রনের শতকরা বিশুদ্ধতা নির্ণয় করো। আয়রন বা লোহা তার শতকরা বিশুদ্ধতা কত সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে এখানে এই ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে নিয়মটা কি, এখানে কিন্তু বেসিক্যালি রিয়াকশানটা হচ্ছে আয়রন প্লাস সালফিউরিক অ্যাসিড রিয়াকশান করে এখানে ফেরাস সালফেট আর হাইড্রোজেন তৈরি করে, আর এই ফেরাস সালফেটটাই একটা বিজারক হিসেবে কাজ করে। তো যখনই কোনো একটা অঙ্কে আমরা আয়রন বা লোহা দেখতে পাবো এবং তার সাথে আমরা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দেখতে পাবো, তখন আমরা শর্টকাট যে কাজটা করব সেটা হচ্ছে লোহার জন্য লিখব ফেরাস, আর পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের জন্য লিখব শুধুমাত্র MnO4 মাইনাস, মানে পার ম্যাঙ্গানেট আয়নটা লিখব। ওকে শিক্ষার্থীরা? আচ্ছা, এখন এই ফেরাসটা রিয়াকশান করে তৈরি করবে ফেরিক, আর এখানে যে ম্যাঙ্গানিজ সেটা তৈরি করবে Mn2+ আয়ন, মানে ম্যাঙ্গানিজ আয়ন তৈরি করবে। এখন এখানে 4টা যেহেতু অক্সিজেন আছে, তাহলে এখানে আমরা 4টা পানি দেব, আর 8টা হাইড্রোজেন আছে, তাহলে পাশে 8টা হাইড্রোজেন আয়ন দেব। আর সবশেষে কী করব আমরা? সবশেষে হচ্ছে এখানে MnO4 আছে একটা, এখানে আয়রন আছে, তা আয়রনের সামনে আমরা বসাবো 5, কারণ তোমরা জানো যে ম্যাঙ্গানিজ এখানে বিক্রিয়ার সময় 5টা ইলেকট্রন গ্রহণ করে, মানে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন গ্রহণ করে, আর আয়রন একটা ছেড়ে দেয়। ইলেকট্রনের সংখ্যাটা সমান করার জন্য 5 আমরা মাল্টিপ্লাই করব। ওকে, তো এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে 1 মোল এখানে KMnO4, এটা ইকুইভ্যালেন্ট 5 মোল এটা ফেরাস। তাহলে 1 মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট 5 মোল ফেরাস, তার হচ্ছে আমাদের এখানে ইকুইভ্যালেন্ট। ওকে, আচ্ছা, সেটা আমরা লিখব। লেখার পরে এখন কাজ কি শিক্ষার্থী বন্ধুরা? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখন কি হবে। এখন যে কাজটা করব আমরা, সেই কাজটা হচ্ছে নাম্বার অফ মোল অফ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ডিভাইডেড বাই 1 সমান নাম্বার অফ মোল অফ ফেরাস আয়ন বাই 5। এটা আমরা লিখে ফেললাম। ওকে, আচ্ছা, এখন নাম্বার অফ মোল মানে হচ্ছে VS বাই 1000 সমান সমান নাম্বার অফ মোল অফ ফেরাস, তাহলে এটাকে আমরা লিখতে পারি W বাই M ইন্টু 5। এখন আমাদের যে মানগুলো দেওয়া আছে সেগুলো বসানোর পালা। আমরা এখন মানগুলো বসানো শুরু করি। তাহলে এখানে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দেওয়া আছে 15 মিলিলিটার 0.3 মোলার। তাহলে আমরা যে কাজটা করব এখন, প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে আয়তন এখানে দেওয়া আছে কত? আয়তন দেওয়া আছে 15 মিলিলিটার, তাহলে এখানে 15 মিলিলিটার বসাবো। আর এস মানে মোলারিটি, এটা হচ্ছে 0.3 মোলার, আর নিচে হচ্ছে আমাদের 1000 সমান সমান W মানে আয়রনের ভর বের করবো, আর আয়রনের পারমাণবিক ভর হচ্ছে 55.85, এটা আয়রনের পারমাণবিক ভর, আর সাথে গুণন করবো আমরা 5। তাহলে আমরা W সমান কত সেটা পেয়ে যাব। W এর মান যেটা এখানে আসে সেটা হচ্ছে 1.2566 গ্রাম, 1.2566 গ্রাম, এটা হচ্ছে আয়রনের পরিমাণ। ওকে, তাহলে আয়রনের পরিমাণটা দেওয়া ছিল কত? দেওয়া ছিল কিন্তু 1.5 গ্রাম, কিন্তু আমরা হিসাব করে আয়রন এখানে পেলাম কত? 1.2566 এত গ্রাম। এখন প্রশ্নটা হচ্ছে বিশুদ্ধতা কত তাহলে আয়রনের? তাহলে আয়রনের শতকরা বিশুদ্ধতা কত? ওকে, তাহলে আয়রনের শতকরা বিশুদ্ধতা হচ্ছে, এখানে আয়রনের পরিমাণটা কত? 1.2566, এটা আমরা পেয়েছি 1.2566 ইন্টু 100, আর আয়রনের পরিমাণ দেওয়া ছিল, ভেজালযুক্ত আয়রনের পরিমাণ দেওয়া ছিল 1.5। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে একটা মান আসে 83.775%, 83.775 এত পার্সেন্ট। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 2টা ক্যালকুলেশন দেখালাম, তোমরা বারবার প্র্যাকটিস করবা, এবং এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 2019 সালে এই প্রশ্নগুলো কিন্তু এখানে এসেছে। ওকে, আচ্ছা, এবারে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে ওকে, এখানে অনেকেই আনসার দিচ্ছ তোমরা, সেটা হচ্ছে মুস্কান হোসেন, ধন্যবাদ। আরাফাত হোসেন, আগের ক্লাসে আমরা যে আয়ন ইলেকট্রন পদ্ধতি করেছি তার সাথে এটার সম্পর্ক আছে, সেই সম্পর্ক থেকে আমরা কাজগুলো করছি। ওকে, ধন্যবাদ। সেতু আনসার দিয়েছে, সঞ্জিতা নিশাদ আনসার দিয়েছে, ধন্যবাদ। আচ্ছা, এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে নেক্সট যে টপিকটা আমরা আলোচনা করব, আমাদের 2 নম্বর টপিক, সেটা হচ্ছে আয়োডোমিতি, আর এটা হচ্ছে আয়োডিমিতি। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা ভালোভাবে বোঝার চেষ্টা করো সবাই, আয়োডোমিতি জিনিসটা কি আর আয়োডিমিতি জিনিসটা কি। আয়োডোমিতি মানে হচ্ছে, প্রথমেই আমরা একটা পাত্র নিব, সেই পাত্রের মধ্যে আমরা একটা জারক পদার্থ নিব।
এটা পটাশিয়াম ডাইক্রোমেট হতে পারে, কপার সালফেট হতে পারে, যে কোনো হতে পারে। এরপরে সেখানে আমরা একটা যৌগ যোগ করব যার মধ্যে আয়োডাইড আয়ন আছে, অর্থাৎ I-। এটাকে আয়োডাইড আয়ন বলে, আয়োডাইড আয়ন আছে। তো এদের বিক্রিয়া যখন হবে তখন এখানে আয়োডিন মুক্ত হবে। এখন কতটুকু আয়োডিন মুক্ত হয়েছে সেই পরিমাণটা আমরা বের করব। কী দ্বারা বের করব? সোডিয়াম থায়োসালফেট নামক একটা বিজারক, এটা দ্বারা বের করব। তাহলে এই পুরো প্রক্রিয়াটার নাম হচ্ছে আয়োডোমিতি। তাহলে আয়োডোমিতির সংজ্ঞাটা কি? কোনো যৌগ থেকে আয়োডিনকে মুক্ত করে সেই আয়োডিনের পরিমাণ কত সেটা নির্ণয় করা, এটাই হচ্ছে আমাদের আয়োডোমিতি। ওকে, আচ্ছা, তাহলে এখানে যে বিক্রিয়াগুলো হয় সেগুলো যদি আমরা লিখি তাহলে কি হবে? প্রথমে এখানে কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করে তৈরি করবে কিউপ্রাস আয়োডাইড প্লাস আয়োডিন প্লাস পটাশিয়াম সালফেট। এটা হচ্ছে বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে সমতা করলে এটা 2, এটা 4, এটা হচ্ছে আমাদের 2, এটা হয়ে গেল। এরপরে আয়োডিনের সাথে বিক্রিয়া করবে Na2S2O3 সোডিয়াম থায়োসালফেট। বিক্রিয়া করলে তৈরি হবে সোডিয়াম আয়োডাইড এবং Na2S4O6। এটাকে বলা হয় সোডিয়াম টেট্রাথায়োনেট। এই যৌগটার নাম হলো সোডিয়াম টেট্রাথায়োনেট। সমতা করলে এখানে আমরা বসাবো কত? 2। তাহলে আমরা দুইটা সমীকরণ দেখতে পাচ্ছি। প্রথম সমীকরণে পটাশিয়াম আয়োডাইড থেকে আয়োডিন মুক্ত করা হয়েছে, আর দ্বিতীয় সমীকরণে কতটুকু আয়োডিন মুক্ত হয়েছে তার পরিমাণ আমরা থায়োসালফেট দ্বারা নির্ণয় করেছি। ওকে, আচ্ছা, তাহলে এই পুরো প্রক্রিয়াটার নাম হচ্ছে কি? আয়োডোমিতি। এবং এখান থেকে দেখা যায় যে 1 মোল আয়োডিন, এই 1 মোল আয়োডিন যেটা আছে, এই 1 মোল আয়োডিন দেখো ভালো করে, 1 মোল আয়োডিন এটা কিন্তু 2 মোল কপার সালফেট এর মাধ্যমে ফ্রি হয়। তাহলে 1 মোল আয়োডিনকে লেখা যায় 2 মোল কপার সালফেটের ইকুইভ্যালেন্ট। আবার 1 মোল আয়োডিন সে কিন্তু 2 মোল থায়োসালফেটের সাথে বিক্রিয়া করে। তাহলে 1 মোল আয়োডিনকে আমরা 2 মোল এখানে Na2S2O3 মানে সোডিয়াম থায়োসালফেট লিখতে পারি। এবং এই সম্পর্ক দিয়ে কিন্তু বিভিন্ন ক্যালকুলেশনগুলো এখানে আমাদের হবে। সো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে আয়োডোমিতি, সেখানে আমরা যে সম্পর্কটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে 1 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট 2 মোল সোডিয়াম থায়োসালফেট। এটা হচ্ছে এদের সম্পর্ক। তো আয়োডোমিতিতে যে কাজটা করা হয়, আমি যদি এখানকার নির্দেশকের কথা বলি, তো এখানে নির্দেশক হিসেবে ব্যবহার করা হয়, আয়োডোমিতিক টাইট্রেশনের নির্দেশক হিসেবে ব্যবহার করা হয় স্টার্চ। এখানকার নির্দেশকটা কি? স্টার্চকে ব্যবহার করা হয়, স্টার্চ। তো প্রথমেই যে কাজটা করা হয়, একটা পাত্র নেওয়া হয় কনিক্যাল ফ্লাক্স, সেখানে কপার সালফেট দ্রবণ নেওয়া হয়, নিয়ে এখানে পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করা হয়। যোগ করার পরে এখানে ভিতরে আয়োডিন তৈরি হয়। যখন আয়োডিন তৈরি হয় তখন এই মিশ্রণটার বর্ণ হয় এখানে গাঢ় বাদামি বা লালচে বাদামি, এরকম একটা কালার এখানে তৈরি হয়। এরপরে এই দ্রবণটার মধ্যে টাইট্রেশনের জন্য এখানে যোগ করা হয়, এই দ্রবণে যেখানে অলরেডি আয়োডিন তৈরি হয়েছে এখানে যোগ করা হয় সোডিয়াম থায়োসালফেট দ্রবণ। তো সোডিয়াম থায়োসালফেট দ্বারা আয়োডিন আস্তে আস্তে প্রশমিত হবে, হতে হতে এই কালারটা একসময় গাঢ় বাদামির পরিবর্তে হয়ে যাবে হালকা বাদামি। যখন হালকা বাদামি হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে এখানে যোগ করতে হবে কয়েক ফোঁটা স্টার্চ যোগ করতে হবে, কয়েক ফোঁটা স্টার্চ যোগ করতে হবে। স্টার্চ যোগ করার সাথে সাথে এখানে যে পাত্রটা আছে, যে দ্রবণটা আছে, সেই দ্রবণটার বর্ণটা হয়ে যাবে নীল। এরপরে আমরা এখানে সোডিয়াম থায়োসালফেট এটা যোগ করা অব্যাহত রাখবো। তাহলে প্রথমে কি করতে হবে? একটা পাত্র কপার সালফেট দ্রবণ নিলাম, পটাশিয়াম আয়োডাইড যোগ করলাম, আয়োডিন মুক্ত হলো। আয়োডিন মুক্ত হওয়ার পরে দ্রবণের বর্ণটা হবে গাঢ় বাদামি। এরপরে সেখানে সোডিয়াম থায়োসালফেট দ্রবণ যোগ করতে হবে, টাইট্রেশনের জন্য বুরেট থাকে, এটা আমরা যোগ করব। যোগ করলে কি হবে? আস্তে আস্তে কালারটা হয়ে যাবে হালকা বাদামি হওয়ার পরে এখানে স্টার্চ যোগ করতে হবে। স্টার্চ যোগ করার সাথে সাথে দ্রবণের বর্ণ হয়ে যাবে নীল। যখন দ্রবণের বর্ণটা নীল হয়ে যাবে, নীল হওয়ার পরে আমরা আবার থায়োসালফেট যোগ করতে থাকবো। এক সময় এটা হয়ে যাবে বর্ণহীন। যখনই বর্ণহীন হয়ে যাবে তখনই আমাদের টাইট্রেশন শেষ। এরপরে ক্যালকুলেশন করে আমরা থায়োসালফেটের মাধ্যমে আয়োডিন এবং সেখান থেকে কপার আয়নের পরিমাণ কত সেটা নির্ণয় করতে পারবো। এটি হচ্ছে পুরো প্রসেসটা। তাহলে এখানে আয়োডিন নির্দেশক হিসেবে ব্যবহার করা হয় আয়োডোমিতিতে, এবং স্টার্চ ব্যবহার করা হয় নির্দেশক হিসেবে আয়োডোমিতিতে, এবং স্টার্চের সাথে আয়োডিন একটা এখানে নীল বর্ণের যৌগ তৈরি করে, এবং পরবর্তীতে নীল বর্ণটা যখন বর্ণহীন হয়ে যায় তখন আমাদের টাইট্রেশন কিন্তু এখানে শেষ। আচ্ছা, এখন এর সাথে রিলেটেড আমরা একটা ক্যালকুলেশন দেখতে চাই।
এর সাথে রিলেটেড একটা ক্যালকুলেশন যেটা বোর্ডে এসেছে, সেই ক্যালকুলেশনটা আমরা দেখি। এটাও 2019 সালে বোর্ডের একটা প্রশ্ন। প্রশ্নটা এভাবে বলেছে যে এখানে একটা পাত্র আছে, এখানে যোগ করা হয়েছে 1.3 গ্রাম কপার। এই কপারটা হচ্ছে অবিশুদ্ধ কপার, কপারটার মধ্যে ভেজাল আছে। এখন সেটাকে যোগ করা হয়েছে গাঢ় H2SO4 দ্রবণ এর মধ্যে যোগ করা হয়েছে। তো গাঢ় H2SO4 দ্রবণে যখন কপারকে যোগ করা হয়েছে, যোগ করার পরে এটা এখানে দ্রবীভূত হয়েছে, দ্রবণ তৈরি করেছে। পরবর্তীতে সেই দ্রবণে এখানে লিখছে এটা হচ্ছে 1 নম্বর দ্রবণ। 2 নম্বরে একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে রাখা আছে পটাশিয়াম আয়োডাইড দ্রবণ। 3 নম্বরে একটা পাত্র আছে এবং সেখানে রাখা আছে 100 মিলিলিটার পয়েন্ট 2 মোলার 100 মিলিলিটার 0.2 মোলার এখানে রাখা আছে Na2H2O3 সোডিয়াম থায়োসালফেট দ্রবণ। এটা হচ্ছে তাহলে একটা পাত্র, সেখানে অবিশুদ্ধ কপার যোগ করা হচ্ছে গাঢ় সালফ্রিক অ্যাসিডের মধ্যে। তারপর আরেকটা পাত্র, সেখানে আছে পটাশিয়াম আয়োডাইড দ্রবণ। তারপর আরেকটা পাত্র, সেখানে আছে আমাদের 100 মিলিলিটার 0.2 মোলার সোডিয়াম থায়োসালফেট দ্রবণ। এগুলো হলো ইনফরমেশন। এখন প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে এই তথ্যগুলো ব্যবহার করে এই নমুনায় কপারের যে নমুনা, সেখানে ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করা যাবে কি না। এটা 2019-এর প্রশ্ন, রাইট? তাহলে কপারের শতকরা পরিমাণ নির্ণয় করা যাবে কিনা। আচ্ছা, তাহলে আমরা কিভাবে শুরু করব সেটাকে দেখি। এখানে প্রথমেই হচ্ছে কপারের সাথে যখন সালফারিক অ্যাসিড যোগ করা হবে, এটা কিন্তু গাঢ়, তো বিক্রিয়ার ফলে তৈরি হবে কপার সালফেট প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস পানি। এটা হয়ে গেল। এখন এই যে কপার সালফেটটা তৈরি হলো, সেই কপার সালফেটের মধ্যে যদি আমরা পটাশিয়াম আয়োডাইড যোগ করি, এই যে পটাশিয়াম আয়োডাইড, তাহলে এখানে আয়োডিন মুক্ত হবে, আর সাথে কিউপ্রাস আয়োডাইড এবং পটাশিয়াম সালফেট তৈরি হবে। আগে যে সমীকরণটা লিখেছিলাম, তাহলে এখানে আমরা 2 দিই, এখানে আমরা 4 দিই, তাহলে আমরা এখানে এটা পেলাম। পরবর্তীতে সেই আয়োডিন এর মধ্যে যদি এই যে থায়োসালফেট দ্রবণ যোগ করা যায় Na2H2O3, তাহলে বিক্রিয়ার ফলে তৈরি হবে সোডিয়াম আয়োডাইড এবং তৈরি হবে Na2S4O6 সোডিয়াম টেট্রাথায়োনেট। তাহলে এখানে আমরা 2 দিলাম, এখানে আমরা 2 দিলাম। তাহলে এভাবে একটা রিয়াকশন হবে। তাহলে ফার্স্টে কপারের সাথে সালফ্রিক অ্যাসিড, কপার সালফেট, পরে কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইড, আয়োডিন ফ্রি, পরে আয়োডিনের সাথে থায়োসালফেট, নতুন যৌগ তৈরি হয়ে গেল। এখন এই তিনটাকে একসাথে করে যে সম্পর্কটা, শিক্ষার্থী বন্ধুরা, সম্পর্কটা হচ্ছে 1 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট 2 মোল এখানে সোডিয়াম থায়োসালফেট। এটা আমরা লিখে ফেললাম। যখন আমরা লিখে ফেললাম, লেখার পরে এখন আমাদের কাজটা কি? এটা লেখার পরে এখন আমাদের কাজটা হচ্ছে যে আমাদেরকে কপারের পরিমাণটা বের করতে হবে, আর থায়োসালফেটের ঘনমাত্রা এবং আয়তন এখানে দেওয়া আছে। তাহলে স্টয়কিওমেট্রিক ফর্মুলা থেকে এখানে আমরা লিখতে পারি সেটা হচ্ছে যে নাম্বার অফ মোল অফ কপার আয়ন কপার সালফেটে আছে ডিভাইডেড বাই 2 সমান নাম্বার অফ মোল অফ সোডিয়াম থায়োসালফেট ডিভাইডেড বাই 2। এটা আমরা লিখতে পারি। তাহলে নাম্বার অফ মোল অফ কপার মানে ম্যাস বাই মলিকুলার ম্যাস ইন্টু 2 মানে ভর বাই আণবিক ভর বা কপারের পারমাণবিক ভর সমান সমান সোডিয়াম থায়োসালফেট এর আয়তনও দেওয়া, মোলারিটিও দেওয়া। তাই আমরা ভর বাই আয়তন না লিখে আমরা লিখব VS বাই 1000, তার সাথে আবার 2 মাল্টিপ্লাই করতে হবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা? আচ্ছা, এই কাজটা করার পরে এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে এখানে W মানে কপারের ভর আমরা বের করব, আর M মানে হচ্ছে কপারের পারমাণবিক ভর 63.5 ইন্টু 2 সমান সমান V মানে থায়োসালফেটের আয়তন, তোমরা এখানে দেখতে পাচ্ছ 100 ml দেওয়া আছে, তাহলে 100, আর S মানে মোলারিটি, এটা দেওয়া আছে 0.2 মোলার 0.2, আর নিচে হচ্ছে 1000 গুণন 2। তাহলে দেখো তো তোমাদের রেজাল্টটা কত আসে, W সমান সমান কত আসে, অর্থাৎ কপারের ভর এখানে কত আসে। ওকে, ওকে, থ্যাংক ইউ। এখানে যে রেজাল্টটা আসছে আমাদের পরিমাণটা হচ্ছে 1.27 গ্রাম। 1.27 গ্রাম, এটা হচ্ছে আমাদের কপারের পরিমাণ। তাহলে কপারের ভর কত দেওয়া ছিল? কপারের ভর দেওয়া ছিল 1.3 গ্রাম।
কিন্তু আমরা প্রকৃত কপার কত পেলাম? প্রকৃত কপার পেলাম এখানে 1.27 গ্রাম। তাহলে কপারে ভেজাল আছে। কতটুকু ভেজাল আছে? তাহলে 1.3 মাইনাস 1.27, তাহলে হিসাব করলে আমাদের যেটা আসে 0.03 গ্রাম, 0.03 এত গ্রাম কপার এখানে আছে। তাহলে ভেজালের পরিমাণটা আমরা এখানে বের করে ফেলাম। এটা হচ্ছে অবিশুদ্ধ কপারের ভর, এটা হচ্ছে বিশুদ্ধ কপার আমরা পেয়েছি, আর ভেজাল কত আমরা পেয়ে গেলাম। এখন আসি আমরা ভেজালের শতকরা পরিমাণ। তাহলে পার্সেন্টেজ অফ ভেজাল, তাহলে ভেজালটা হবে 0.03 গুণন 100 ডিভাইডেড বাই 1.30। তাহলে হিসাব করলে যেটা আসে 2.307%, 2.307 এত পার্সেন্ট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা আয়োডোমিতি দেখলাম, তার সাথে রিলেটেড যে ম্যাথ বোর্ডে আসে এটাই দেখলাম আমরা। আচ্ছা, এরপরে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে তোমরা অবশ্যই জানাবে যেটা যেটা বোঝা যাচ্ছে, আর যেটা বোঝা যাচ্ছে না সেটাও তোমরা বলবে। আমি চেষ্টা করব। রেহান আজিম ধন্যবাদ জানাচ্ছি, আয়েশা, তারপর হচ্ছে সেতু ধন্যবাদ, সাদিয়া রহমান তোমরা আছো এবং আমার সাথে তোমরা অ্যাক্টিভ আছো। মমতাজ বেগম 1.27 ধন্যবাদ জানাচ্ছি। ভেজাল মুস্কান হোসেন, ওয়াও ইউ আর গ্রেট স্টুডেন্ট, থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তোমরা অ্যাক্টিভ আছো, খুব ভালো লাগছে। এবারে আমরা তাহলে আমাদের আয়োডোমিতিটা হয়ে গেল, আয়োডোমিতির ক্যালকুলেশন আমরা দেখলাম। এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আয়োডিমিতি। আয়োডিমিতি মানে হচ্ছে একটা পাত্র থাকবে, সেখানে আয়োডিনের দ্রবণ থাকবে এবং এটা একটা প্রমাণ দ্রবণ, আয়োডিনের প্রমাণ দ্রবণ থাকবে। তা আয়োডিনের প্রমাণ দ্রবণ ব্যবহার করে আমরা অন্য একটা দ্রবণ, তার ঘনমাত্রা কত সেটা যদি বের করি তাহলে এটার নামই হচ্ছে আয়োডিমিতি। তাহলে প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে একটা দ্রবণের অজানা ঘনমাত্রা নির্ণয়, এটাকে আয়োডিমিতি বলে। এখানে বিক্রিয়াটা কি হবে? বিক্রিয়াটা হচ্ছে আয়োডিন প্লাস, মনে করি সোডিয়াম থায়োসালফেট সমান সোডিয়াম আয়োডাইড প্লাস সোডিয়াম টেট্রাথায়োনেট। এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম, অর্থাৎ এখানে আয়োডিনের দ্রবণটা এর ঘনমাত্রা জানা আর এর ঘনমাত্রা জানা নেই। তো এটা যেহেতু পরস্পরের সাথে বিক্রিয়া করে, তাহলে এটার ঘনমাত্রা ব্যবহার করে এই দ্রবণটার ঘনমাত্রা কত সেটা আমরা নির্ণয় করতে পারবো। সো এই প্রসেসটার নাম হচ্ছে আমাদের আয়োডিমিতি। এটা সংজ্ঞা হিসেবে আসে পরীক্ষায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। 2 মাসও আসতে পারে, 1 মাস হিসেবে আসতে পারে। তোমরা এটা বারবার প্র্যাকটিস করবে, বারবার খাতায় লিখবা, যেন পরীক্ষা এলে নির্ভুলভাবে সবাই লিখতে পারো। ওকে, আচ্ছা, এবারে আমরা ডিয়ার স্টুডেন্টস ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সবাইকে, তোমরা যারা কষ্ট করে ক্লাস করছো, এবং তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। এবারে আমরা যে টপিকটা আলোচনা করব, তাহলে আমাদের গণনা হয়ে গেল, আয়োডোমিতি হয়ে গেল। এবার আমরা চলে আসি নির্দেশক। ডিয়ার স্টুডেন্টস, নির্দেশক সম্বন্ধে তোমাদের অনেক প্রশ্ন আছে। নির্দেশক আসলে কাকে বলে? নির্দেশক এই যে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনপথেলিন, থাইমলথেলিন, লিটমাস, এগুলোকে আমরা নির্দেশক বলি। নির্দেশক নির্দেশ করে, কি নির্দেশ করে? একটা টাইট্রেশন বিক্রিয়া কখন শেষ হয়, একটা বিক্রিয়ার সমাপ্তি বিন্দু যে পদার্থের মাধ্যমে নির্ণয় করা যায় সেটাই নির্দেশক। যে পদার্থ নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে একটা টাইট্রেশন বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে সেটাকে আমরা নির্দেশক বলি। তো নির্দেশক নানা ধরনের হতে পারে, যেমন অম্লক্ষারক বিক্রিয়া যে নির্দেশক ব্যবহার করা হয় তাদের নাম অম্লক্ষারক নির্দেশক। আবার জারণ বিজারণ বিক্রিয়া সেটা হচ্ছে জারণ বিজারণ নির্দেশক। আবার অধক্ষেপণ বিক্রিয়া যেটা ব্যবহার করা হয় তাকে অধক্ষেপণ নির্দেশক বলে। হ্যাঁ, আবার জটিল মেট্রিক টাইট্রেশন অনেক ধরনের নির্দেশক আছে। তো যাই হোক, এখানে আমরা অম্লক্ষারক নির্দেশক নিয়ে বেসিক্যালি আলোচনা করব। তো এখানে নির্দেশক যারা, যেমন এখানে আমরা যদি বলি ফেনপথেলিন, এটা একটা নির্দেশক। তারপর হচ্ছে মিথাইল অরেঞ্জ, এটা একটা নির্দেশক। আবার মিথাইল রেড, এটা একটা নির্দেশক। আবার যদি আমি বলি থাইমলথেলিন, এটা একটা নির্দেশক। তো তোমাদেরকে যে কাজটা করতে হবে, অম্লীয় মাধ্যমে তাদের কালারটা কি, ক্ষারীয় মাধ্যমে কালারটা কি সেটা মনে রাখবে। তো যেমন এখানে যদি আমি এই চারটা নির্দেশক যে লিখে দিয়েছি, এই চারটা নির্দেশকের ক্ষেত্রে ফেনপথেলিন, তোমরা বলো তো ফেনপথেলিনের কালারটা অ্যাসিডের মধ্যে কি হবে আর ক্ষারের মধ্যে কি হবে? অ্যাসিডের মধ্যে এবং ক্ষার বা ক্ষারকের মধ্যে ফেনপথেলিনের কালারটা কি হবে, রাইট? আচ্ছা, দেখি কে কে লিখে দিতে পারো। আচ্ছা, এখানে হচ্ছে আচ্ছা ওকে,
অ্যাসিড এবং ক্ষারকের মধ্যে ফেনফথিলিনের কালারটা কী হতে পারে? দেখি কে সবার আগে লিখে দিতে পারে। নুসরাত জাহান, আচ্ছা ওকে, তাহলে আমি লিখে দিচ্ছি। এটা হলো ফেনফথিলিন অ্যাসিডের মধ্যে হচ্ছে বর্ণহীন, আর ক্ষারের মধ্যে হচ্ছে গোলাপি রং দেখাবে ফেনফথিলিন। মিথাইল অরেঞ্জ, এটা হচ্ছে অ্যাসিডের মধ্যে লাল, ক্ষারের মধ্যে হলুদ রং দেখাবে। মিথাইল অরেঞ্জ এটা লাল, এটা হলুদ রং দেখাবে। আর থাইমলথিলিন এটা হচ্ছে অ্যাসিডের মধ্যে হলো বর্ণহীন, আর ক্ষারের মধ্যে এটা নীল রং দেখাবে। এই কালারগুলো তোমরা লিটমাসে সবাই জানো, তো এই কালারগুলো তোমরা মনে রাখবা। এখন আমাদের সবার মনে প্রশ্ন হচ্ছে নির্দেশকগুলো কিভাবে কাজ করে, আর নির্দেশক যদি ভালো হয় তার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। তা আমরা নির্দেশক কিভাবে কাজ করে তার বর্ণ পরিবর্তনের যে কৌশল সেটা নিয়ে একটু আমরা আলোচনা করতে চাই। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, যেটাকে নির্দেশক বলা হচ্ছে, নির্দেশক মানে হচ্ছে যারা নির্দেশক, হ্যাঁ তারা কিন্তু জৈব যৌগ। যাদেরকে আমরা নির্দেশক বলছি, নির্দেশক মানে হচ্ছে, আমি আরও 10 মিনিট সময় নেব তোমাদের। নির্দেশক যারা, তারা হচ্ছে আমাদের জৈব যৌগ। ওকে, নির্দেশকগুলো হচ্ছে এক ধরনের জৈব যৌগ এবং তারা অ্যাসিড অথবা ক্ষারক হিসেবে কাজ করে। যেমন আমরা যে বলতেছি ফেনফথিলিন, হ্যাঁ ফেনফথিলিন বলতেছি, এটা কিন্তু একটা অ্যাসিড। ফেনফথিলিন একটা অ্যাসিড। তা ফেনফথিলিনকে যদি আমি এভাবে লিখি HIN, এটা হচ্ছে ফেনফথিলিনের সংকেত, তাহলে অ্যাসিড মানে কি? সে প্রোটন দান করবে। তাহলে ফেনফথিলিন যদি প্রোটন দান করে তাহলে একটা নেগেটিভ আয়ন তৈরি হবে, এটাকে বলা হয় অনুবন্ধী ক্ষারক। অ্যাসিড প্রোটন দান করলে অনুবন্ধী ক্ষারক তৈরি হয়। তাহলে ফেনফথিলিন যেহেতু একটা অ্যাসিড, তাহলে এটা হচ্ছে তার অনুবন্ধী একটা ক্ষারক। তো যে কোনো নির্দেশকের কালার যা হবে, তার অনুবন্ধী ক্ষারকের কালারটা হবে ডিফারেন্ট। অ্যাসিড হিসেবে তার কালার বা বর্ণ যা হবে, অনুবন্ধী ক্ষারক হিসেবে তার বর্ণটা চেঞ্জ হয়ে যাবে। তো যখন টাইট্রেশন শুরু হয়, ধরে নাও এটা একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে এখানে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছি HCl, বা এখানে সালফারিক অ্যাসিড আছে। ধরে নাও এখানে সালফারিক অ্যাসিড H2SO4 আছে, সালফারিক অ্যাসিড আছে। তো যদি সালফারিক অ্যাসিড এখানে থাকে, আর এই অবস্থায় যদি আমি এখানে একটা ফেনফথিলিন নির্দেশক যোগ করি HIN, তাহলে HINটা এভাবেই থাকবে, কারণ শক্তিশালী অ্যাসিডের মধ্যে কমন আয়ন ইফেক্টের কারণে সে আয়নিত হবে না। তখন এই পুরো মিশ্রণটার কালার বা বর্ণ থাকবে না, এটা বর্ণহীন হবে। এখন এখানে যদি আমরা একটা ক্ষার যোগ করি, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে এখানকার সোডিয়াম হাইড্রোক্সাইডের যে হাইড্রোক্সাইড আয়ন, সেটা অ্যাসিডের হাইড্রোজেন আয়নকে প্রশমিত করে পানি তৈরি করবে। এখানকার অ্যাসিডের হাইড্রোজেনগুলো আস্তে আস্তে প্রশমিত হবে। প্রশমিত হতে 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 যখন সবগুলো শেষ হয়ে যাবে, তখন এই নির্দেশক থেকে, এই যে নির্দেশক HIN, সেখান থেকে যে হাইড্রোজেন আয়ন তৈরি হবে সেটাকেও সে প্রশমিত করে ফেলবে। যখন নির্দেশকের হাইড্রোজেন আয়নটা প্রশমিত হবে, তখন এখানে অনুবন্ধী ক্ষারকটা পার্মানেন্টভাবে থেকে যাবে। যখন পার্মানেন্টভাবে অনুবন্ধী ক্ষারকটা থেকে যাবে, তো এর কালারটা হলো পিঙ্ক, তো দ্রবণের কালারটা পিঙ্ক হয়ে যাবে, তাহলে কালারটা চেঞ্জ হয়ে গেল। তাহলে অ্যাসিডের মধ্যে যতক্ষণ ফেনফথিলিন থাকবে ততক্ষণ পর্যন্ত তার কোনো কালার নেই। এখন ক্ষার যদি যোগ করা যায়, তাহলে এখানকার হাইড্রোজেনগুলো প্রশমিত হবে। প্রশমিত হতে হতে একটা সময় আসবে, যে সময় দেখা যাবে যে সমস্ত এখানকার অ্যাসিডের হাইড্রোজেন প্রশমিত হয়েছে এবং নির্দেশক থেকে যে হাইড্রোজেন আয়ন সেটাও প্রশমিত হয়েছে। তখন কিন্তু এখানে আর কোনো হাইড্রোজেন আয়ন থাকবে না। এর ফলে IN- মানে অনুবন্ধী ক্ষারকটা পার্মানেন্টভাবে থেকে যাবে। তখন ওর কালারটাই আমরা দেখতে পাবো। তখন কালারটা হয়ে যাবে পিঙ্ক, অর্থাৎ সম্পূর্ণ মিশ্রণটা গোলাপি বর্ণ ধারণ করবে। আর গোলাপি বর্ণ ধারণ করলে আমরা বুঝবো বিক্রিয়াটা সমাপ্ত হয়েছে। এভাবে প্রশমন বিক্রিয়ার এন্ড পয়েন্ট এই নির্দেশকের সাহায্যে নির্ণয় করা যায়। এখন একটা নির্দেশক যদি ভালো হয়, তাহলে ভালো নির্দেশকের কতগুলো বৈশিষ্ট্য থাকবে। একটা নির্দেশক ভালো হলে তার বৈশিষ্ট্য হচ্ছে তার কালার হবে যথেষ্ট উজ্জ্বল, স্থায়ী, এবং তার কালারটা অম্লীয় মাধ্যমে একরকম হবে আর ক্ষারীয় মাধ্যমে আরেক রকম হবে। এবং নির্দেশকের বর্ণটা আস্তে আস্তে পরিবর্তিত না হয়, তাৎক্ষণিকভাবে অর্থাৎ বিক্রিয়ার সমাপ্তি বিন্দুতেই পরিবর্তিত হতে হবে। রাইট, এগুলো হলো ভালো নির্দেশকের বৈশিষ্ট্য। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রশমন রেখা। এই প্রশমন রেখাতে তোমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ। বোর্ডে এবার 2019 সালে ঢাকা বোর্ডে একটা প্রশ্ন এসেছিল এখান থেকে। প্রশমন রেখাটা এটা হচ্ছে একটা, মনে করি আমরা বুলেট নিলাম, বুলেটের ভিতরে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে টাইট্রেন্ট, অর্থাৎ এটা হচ্ছে প্রমাণ দ্রবণ, আমরা এটা ব্যবহার করি। আর কনিক্যাল ফ্লাক্স, এখানে আমরা যে দ্রবণটা ব্যবহার করি এটাকে বলে অ্যানালাইট, অর্থাৎ এর ঘনমাত্রা বা পরিমাণ আমরা নির্ণয় করি। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা প্রশমন রেখা হচ্ছে একটা গ্রাফ, যেখানে এক্স অক্ষ থাকবে এবং যেখানে ওয়াই অক্ষ থাকবে। ওকে, তো এই যে অ্যানালাইটের যে দ্রবণটা আছে, এই অ্যানালাইটের যে দ্রবণটা আছে তার পিএইচের একটা এখানে মান আছে।
তার পিএইচের একটা মান আছে। তো অ্যানালাইটের পিএইচ এর সাথে যদি আমরা এই বুলেট থেকে যে টাইট্রেন্ট আমরা এখানে যোগ করব তার যে আয়তন সেটা যদি আমরা এই বরাবর বসাই তাহলে এখানে একটা গ্রাফ তৈরি হবে। পিএইচ আয়তনের পরিবর্তনের সাথে সাথে, অর্থাৎ টাইট্রেন্ট মানে বুলেট থেকে যে দ্রবণটা এখানে যোগ করা হবে তার আয়তনের পরিবর্তনের সাথে সাথে এখানে কনিক্যাল ফ্লাক্সে যে অ্যানালাইট থাকবে তার দ্রবণের পিএইচের মানটা আস্তে আস্তে চেঞ্জ হবে। এর ফলে যে গ্রাফটা বা যে লেখচিত্রটা আমরা পাবো সেটাকেই বলা হয় প্রশমন রেখা। তাহলে প্রশমন রেখা জিনিসটা কি সেটা কিন্তু আগে ক্লিয়ার হতে হবে। তাহলে প্রশমন রেখা মানে হচ্ছে যে এটা পিএইচ এবং দ্রবণের আয়তন তাদের একটা গ্রাফ বা তাদের একটা লেখচিত্র বা একটা কার্ভ, এটা আমরা বলতে পারি। এখন এই প্রশমন রেখাটা এটা কিন্তু এক এক ক্ষেত্রে এক এক রকম হতে পারে। প্রশমন রেখাটা হচ্ছে যে আমরা যদি নাম্বার 1 সবল অ্যাসিড সবল ক্ষারক ব্যবহার করি তাহলে প্রশমন রেখাটা যা হবে, এখানে যদি আমরা সবল অ্যাসিড এবং দুর্বল ক্ষারক ব্যবহার করি আরেক রকম হবে। আবার যদি আমরা দুর্বল অ্যাসিড সবল ক্ষারক ব্যবহার করি আরেক রকম হবে। আর যদি আমরা দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারক ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের আরেক রকম হবে, রাইট? তাহলে আমরা এখন এখানে দেখতে চাচ্ছি সবল অ্যাসিড সবল ক্ষারকের ক্ষেত্রে প্রশমন রেখাটা কেমন। সবল অ্যাসিড বা সবল ক্ষারকের ক্ষেত্রে এখানে কয়েকটা পয়েন্ট আছে। এর মধ্যে একটা হচ্ছে আমাদের ইন পয়েন্ট বা সমাপ্তি বিন্দু, আর একটা হচ্ছে পিএইচ পরিসর। যখন এখানে নির্দেশকের বর্ণ পরিবর্তন হয় সেটাকে তো আমরা ইন পয়েন্ট বলি, রাইট? তো এখন ব্যাপারটা হচ্ছে ইন পয়েন্টের আগে এবং ইন পয়েন্টের পরে আমরা যদি এক ফোঁটা দ্রবণ বুলেট থেকে যোগ করি অ্যানালাইটের মধ্যে, তাহলে পিএইচের পরিবর্তনটা অনেক বেশি পরিমাণে হয় এবং এটাই হচ্ছে আমাদের পিএইচ রেঞ্জ, এটাই হচ্ছে আমাদের পিএইচ পরিসর। তো এখন ব্যাপারটা হচ্ছে মানে একটা ড্রাস্টিক চেঞ্জ হবে। তো আমরা এখন এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে, ধরে নেই একটা পাত্রের মধ্যে এখানে রাখা আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা একটা সবল অ্যাসিড, আর এখানে বুলেট থেকে আমরা যোগ করছি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে প্রশমন রেখাটা কেমন হবে? তাহলে প্রথমেই আমরা যে কাজটা করব সেটা হলো, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর আয়তন বসাবো আমরা, এটা হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হচ্ছে তার আয়তন। আর ওয়াই অক্ষে বসাবো আমরা পিএইচ, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ। এখানে বসাবো 0, এটা হলো 7, এটা হচ্ছে আমাদের 14। ওকে, এখন সবল অ্যাসিড সবল ক্ষার তাদের যখন প্রশমন ঘটে তখন পিএইচের পরিসরটা হচ্ছে, এখানে পিএইচ রেঞ্জটা হচ্ছে 3 থেকে এখানে 10 পর্যন্ত পাওয়া যায়, 3 থেকে 10 পর্যন্ত। তাহলে আমরা এখানে যদি 3 ধরি আর এখানে যদি আমরা 10 ধরি তাহলে এটা হচ্ছে একটা ড্রাস্টিক চেঞ্জ। এর আগে পিএইচের পরিবর্তনটা এটা আস্তে আস্তে হবে, এরপরে পিএইচের পরিবর্তনটা এরকম আস্তে আস্তে হবে। তো এই যে প্রশমন রেখাটা, এটাই হচ্ছে প্রশমন রেখা। এই প্রশমন রেখার এই যে এই অংশটা, এটাই হচ্ছে আমাদের পিএইচ পরিসর বা পিএইচ রেঞ্জ। এটাকে পিএইচ পরিসর বা পিএইচ রেঞ্জ বলে। তো এখানে কিন্তু খুব ড্রাস্টিক মানে র্যাপিড চেঞ্জ হবে, যেহেতু দুইটাই শক্তিশালী তাই এখানে র্যাপিড একটা চেঞ্জ এখানে হবে। আর তার আগে যে অংশটা আছে এই অংশটা, এখানে কিন্তু চেঞ্জটা ধীরে ধীরে, আর এক সময় এসে এটা কি হয়ে যাবে, স্থির হয়ে যাবে। এই চেঞ্জটা এখানে আস্তে আস্তে এটা ধীর গতিতে হবে, আর এরপরে এই জায়গায় এসে এটা কি হয়ে যাবে, স্থির হয়ে যাবে, তেমন আর পরিবর্তন হবে না। এটা হচ্ছে সবল অ্যাসিড সবল ক্ষারকের ক্ষেত্রে প্রশমন রেখা। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এই ধরনের টাইটেশনে কোন নির্দেশকটা ব্যবহার করব। এর উত্তরটা হচ্ছে যে যদি এখানে যতগুলো নির্দেশক আছে, নির্দেশকগুলো যে পিএইচ রেঞ্জে তাদের কালার চেঞ্জ করে, যারা অম্লীয় নির্দেশক ক্ষারীয় মাধ্যমে তারা কালার চেঞ্জ করে, আর যারা ক্ষারীয় নির্দেশক তারা অম্লীয় মাধ্যমে কালার বা বর্ণ চেঞ্জ করে। তাহলে আমরা এখানে যদি মিথাইল অরেঞ্জের কথা বলি, মিথাইল অরেঞ্জ, তারপর যদি আমরা মিথাইল রেডের কথা বলি, তারপর যদি আমরা ফেনপথেলিনের কথা বলি, তাহলে এই যে নির্দেশকগুলো আছে, এই নির্দেশকগুলো যে যে রেঞ্জে কালারটা চেঞ্জ করে সেই রেঞ্জটা যদি আমি দেখাই, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, আর হচ্ছে
থেলিন। তো মিথাইল অরেঞ্জ হচ্ছে একটা ক্ষারীয় নির্দেশক, মিথাইল রেড একটা ক্ষারীয় নির্দেশক, মানে এটা ক্ষারক, আর ফেনফথেলিনটা হচ্ছে একটা অম্লীয় নির্দেশক, মানে এটা আমাদের অম্ল হিসেবে এখানে কাজ করে। তাহলে আমরা যদি এদের কালার চেঞ্জ করার ক্ষেত্রে যে রেঞ্জটা, সেই রেঞ্জটা যদি আমরা দেখাই, তাহলে 8 থেকে 10, ফেনফথেলিন হচ্ছে 8 থেকে 10 এই পিএইচ রেঞ্জে কালার চেঞ্জ করে। পিএইচের মানে এটা হলে ফেনফথেলিন তার কালারটা চেঞ্জ করবে। আর আমরা যে এসের কথা বললাম, মিথাইল অরেঞ্জের কথা বললাম, মিথাইল অরেঞ্জটা হচ্ছে 3.1 এই রেঞ্জ থেকে 4.4 এই রেঞ্জে কালারটা চেঞ্জ করে। আর মিথাইল রেড যেটা, মিথাইল রেডটা হচ্ছে আমাদের এখানে 4.5 থেকে 6 এখানে আমাদের 3 এই রেঞ্জে কালারটা চেঞ্জ করে। তাহলে আমরা সবল অ্যাসিড সবল ক্ষারের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে পিএইচের সীমাটা বা পিএইচের যে রেঞ্জটা যেহেতু পিএইচ পরিসরটা এটা হচ্ছে 3 থেকে 10, আর যে নির্দেশকগুলোর সাথে আমাদের পরিচয় আছে তারা সবাই এই রেঞ্জের মধ্যে কালার চেঞ্জ করে। তাই এখানে আমরা সবল অ্যাসিড সবল ক্ষারকের ক্ষেত্রে যে কোনো নির্দেশক ব্যবহার করতে পারি। তাহলে বলবে কোন নির্দেশক ব্যবহার করা যায়? আমরা বলবো যে কোনো নির্দেশক এখানে ব্যবহার করা যায়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা পার্ট। এখানে আরেকটা পার্ট হচ্ছে, অনেক সময় বলতে পারে যে পাত্রটার মধ্যে নেওয়া হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর বুরেট থেকে এখানে যোগ করা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে প্রশমন রেখাটা কেমন হবে? তাহলে এখানে ভি মানে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের আমাদের ভি মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করা হচ্ছে, আর পিএইচটা হচ্ছে এখানে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের। তাই গ্রাফটা কিন্তু এভাবে আর হবে না, গ্রাফটার মধ্যে পরিবর্তন আসবে। পরিবর্তনটা কি? এটা 0, এটা হলো 7, এটা হচ্ছে আমাদের 14। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 3 থেকে শুরু করে এখানে 10 পর্যন্ত এই যে মানটা এখানে আস্তে আস্তে এরকম হবে, গ্রাফটা তখন এরকম হয়ে যাবে, রাইট? তাহলে উপর থেকে নিচের দিকে নামবে। এই হচ্ছে আমাদের ক্ষারের মধ্যে অ্যাসিড যোগ করলে গ্রাফ, আর অ্যাসিডের মধ্যে ক্ষার যোগ করলে গ্রাফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যদি শিক্ষার্থী বন্ধুরা আমি সবল অ্যাসিড সবল ক্ষার দেখালাম, এখন যদি আমি সবল অ্যাসিড দুর্বল ক্ষার দেখাই, সবল অ্যাসিড এবং দুর্বল ক্ষার এটা যদি দেখাই, সবল অ্যাসিড দুর্বল ক্ষার যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি হবে? তাহলে এখানে পিএইচ যে পরিসর বা পিএইচ যে রেঞ্জটা, সেই রেঞ্জটা অনুসারে আমরা একটা গ্রাফ এখানে পাবো। সেই গ্রাফটা এখন আমরা দেখব। তাহলে প্রথমে আমরা এটা এক্স অক্ষ লিখলাম, এটা ওয়াই অক্ষ লিখলাম। এটা হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড, না এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এখানে আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এর আয়তন এখানে আছে, আর এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হচ্ছে, পিএইচের পরিবর্তনটা আমরা এখানে দেখতে পাবো। তা যেহেতু এখানে একটা হচ্ছে আমাদের সবল আর একটা হচ্ছে দুর্বল, তাহলে এখানে পিএইচের যে রেঞ্জটা সেটা আমরা পাবো এখানে 3 থেকে 6.5। পিএইচের পরিসরটা হচ্ছে 3 থেকে 6.5, এটা আমরা পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে 7, এটা হচ্ছে আমাদের 14। তাহলে আমরা এখানে যে জিনিসটা লিখব সেটা হচ্ছে এই পর্যন্ত এসে এই 3 থেকে 6.5, এটাই হচ্ছে আমাদের প্রশমন রেখা এবং এটাই হচ্ছে আমাদের পিএইচ রেঞ্জ বা পিএইচ পরিসর। এবং এখানে তুল্যতা বিন্দুতে পিএইচ এর মানটা কিন্তু হবে বিলো 7। তুল্যতা বিন্দু মানে হাইড্রোজেন হাইড্রোক্সাইড যেখানে সমান সেটার নাম তুল্যতা বিন্দু। তো এক্ষেত্রে তুল্যতা বিন্দুতে পিএইচ এর মানটা হবে কিন্তু, এটা মনে রাখবা, পিএইচ এর মানটা হবে 7 এর নিচে। কেন? কারণ এখানে সবল অ্যাসিড ব্যবহার করা হয়েছে। এখানে যে লবণটা তৈরি হবে সেই লবণটা পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত হবে। আর্দ্র বিশ্লেষিত হলে এখানে আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl তৈরি করবে। HCl যেহেতু সবল, তাই দ্রবণে হাইড্রোজেনের পরিমাণটা বেড়ে যাবে, তখন পিএইচ তুল্যতা বিন্দুতে পিএইচ এর মানটা 7 এর নিচে কিন্তু এখানে নেমে আসবে। তো এক্ষেত্রে যেহেতু আমরা পিএইচ পরিসর দেখতে পাচ্ছি আমাদের কত 3 থেকে 6, তাহলে মাধ্যমটা অম্লীয়। তাহলে অম্লীয় মাধ্যম হওয়ার কারণে আমরা কোন নির্দেশক ব্যবহার করব? আমরা ক্ষারীয় নির্দেশক। তাহলে এক্ষেত্রে আমরা যে নির্দেশক ব্যবহার করব সেটা হবে আমাদের মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এগুলো আমরা এখানে ব্যবহার করব নির্দেশক হিসেবে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে সবল অ্যাসিড দুর্বল ক্ষারের পরে যদি আমি এখানে দেখাই তোমাদেরকে 3 নম্বরে দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার, যেমন অ্যাসিটিক অ্যাসিড এটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড, আর সবল ক্ষার হলো সোডিয়াম হাইড্রোক্সাইড,
তাহলে গ্রাফটা কেমন হবে? তাহলে গ্রাফটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের পিএইচ যে পরিসর, পিএইচ রেঞ্জ, এটা 8 থেকে 10-এর মধ্যে পাওয়া যাবে, এবং এটা হচ্ছে আমাদের 0, এটা হলো আমাদের 7, এটা হচ্ছে আমাদের 14। তাহলে এটা হচ্ছে আমাদের এই জায়গায় চেঞ্জটা হবে ড্রাস্টিক চেঞ্জ। তাহলে এটা হচ্ছে আমাদের পিএইচ রেঞ্জ হবে। এখানে পিএইচ রেঞ্জটা হচ্ছে 8 থেকে 10-এর মধ্যে আমরা পাবো। তো যেহেতু এখানে তুল্যতা বিন্দুতে আমাদের পিএইচটা 8-এ মানে 7-এর উপরে আছে, তাহলে মাধ্যমটা ক্ষারীয় হবে, কারণ এখানে সবল ক্ষার ব্যবহার করা হয়েছে বলে যে লবণটা তৈরি হবে সেটা আর্দ্র বিশ্লেষিত হবে, ফলে দ্রবণটা ক্ষারীয় হবে। তাই আমরা এখানে ব্যবহার করব অম্লীয় নির্দেশক, তার মানে এখানে আমরা ব্যবহার করব ফেনফথেলিন। ফেনফথেলিন হবে এখানে নির্দেশক। আর সবশেষে যেটা আছে, সেটা হলো যে আমাদের যদি অ্যাসিডও দুর্বল হয়, ক্ষারও দুর্বল হয়, দুইটাই যদি দুর্বল হয়, তাহলে সেক্ষেত্রে আস্তে আস্তে হাইড্রোজেন আয়ন তারা দান করে। তাই এখানে পিএইচের র্যাপিড চেঞ্জ না হয়ে আস্তে আস্তে চেঞ্জ হয়। তাই এখানে ভালো কোনো নির্দেশক আসলে নাই, এখানে ভালো নির্দেশক নাই। এটা জাস্ট এরকম একটা প্রশমন রেখা এখানে পাওয়া যাবে, এখানে কোনো র্যাপিড চেঞ্জ এখানে পাওয়া যায় না। তা পুরো বিষয়টাকে যদি আমি একসাথে দেখাই, তাহলে মনে রাখার সুবিধার জন্য কিভাবে দেখাইতে পারি? পুরো বিষয়টাকে এভাবে দেখাইতে পারি। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের পিএইচের পরিবর্তন, এটা হচ্ছে আমাদের আয়তনের পরিবর্তন আমরা বসালাম। এখন এখান থেকে শুরু করে এটা হচ্ছে পিএইচের মান, এটা 0 দিলাম, এটা 7 দিলাম, এটা হচ্ছে আমাদের 14 দিলাম। ওকে, তো যদি অ্যাসিডটা সবল হয় এবং ক্ষারকটা যদি সবল হয়, তাহলে এটা 3 থেকে 10-এর মধ্যে পাওয়া যাবে। তাহলে এই জায়গাটায় এরপরে পিএইচটা আস্তে আস্তে পরিবর্তিত হবে, একসময় এটা স্থির হয়ে যাবে। ঠিক আছে, এটা আস্তে আস্তে এরকম পরিবর্তিত হবে, একসময় এটা স্থির হয়ে যাবে। তাহলে গ্রাফটা হবে এরকম 3 থেকে 10। আর যদি এখানে আমাদের দেখা গেল যে পিএইচের মানটা মানে অ্যাসিডটা সবল আর ক্ষারটা হচ্ছে দুর্বল, তাহলে দুর্বল ক্ষার হলে গ্রাফটা এইভাবে চেঞ্জ হবে। আর যদি এখানে ক্ষারটা সবল হয় আর অ্যাসিডটা দুর্বল হয়, তাহলে গ্রাফটা এরকম হবে, রাইট? তাহলে যদি দুইটাই দুর্বল হয়, তাহলে গ্রাফটা হবে এরকম। এখানে পিএইচের ড্রাস্টিক কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস। এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, উইক বেস। এটা হচ্ছে উইক অ্যাসিড, স্ট্রং বেস। এটা হচ্ছে উইক অ্যাসিড, উইক বেস। এভাবে পুরো গ্রাফটা আমরা দেখতে পারি এবং আমরা মনে রাখতে পারবো যে উপযুক্ত নির্দেশকটা কী হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও আমার সাথে আছো এবং ক্লাস করছো, আমি অবশ্যই অ্যাপ্রিশিয়েট করছি, প্রশংসা করছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমি দেখি কোনো আছে কিনা। আফরিন খান, আচ্ছা, ওকে, ওকে, থ্যাংক ইউ। সবশেষে যেটা দিয়ে শেষ করব তোমাদের আজকের ক্লাস, সেটা হলো আমাদের বিআর ল্যাম্বার্ট ল। এটা দিয়ে শেষ করব, বিআর ল্যাম্বার্ট ল। বিআর ল্যাম্বার্ট ল যদি আমি সংক্ষেপে বলি, তাহলে এটা হচ্ছে একটা, মনে করি, দ্রবণ। এখন এখানে একটা আলো পাস করা হলো, যার ইন্টেন্সিটি হচ্ছে I0। এটা হচ্ছে আপতিত আলো, তার তীব্রতা। এটা একটা একবর্ণী আলো, মনে করি এটা একটা একবর্ণী আলো। এখন এখানে যে আলোটা নির্গত হচ্ছে তার ইন্টেন্সিটি মনে করি I। তাহলে আপতিত আলো, তার তীব্রতা হচ্ছে I0, আর নির্গত আলো তার তীব্রতা হচ্ছে I। নির্গত আলো তার তীব্রতা হচ্ছে I। তাহলে এখন এখানে ল্যাম্বার্ট নামে একজন বিজ্ঞানী, ল্যাম্বার্ট, তিনি যে কাজটা করেছেন, তিনি বলেছেন যে যখন এখানে আলোটা প্রবাহিত করা হবে, তো এখানে এই দৈর্ঘ্যটা মনে করি L, মাধ্যমের পুরুত্ব বা থিকনেসটা ধরে নিলাম L। তো এখানে আলোটা, এখানে একটা দ্রবণ রাখা হয়েছে, দ্রবণ। তো এই দ্রবণ আলোকে শোষণ করবে, এর ফলে আলোর ইন্টেন্সিটি বা তীব্রতা কমে যাবে, মানে ফোটনের পরিমাণটা কমে যাবে। তো ল্যাম্বার্ট যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে আলো যে পরিমাণ এখানে শোষিত হবে সেটাকে যদি আমি এ দ্বারা প্রকাশ করি, অ্যাবজর্বেন্স যদি বলি, অ্যাবজর্বেন্স, তাহলে অ্যাবজর্বেন্সটা হচ্ছে এখানে যে
ডিস্টেন্সটা ট্রাভেল করবে, অর্থাৎ মাধ্যমের যে পুরুত্ব, সেই মাধ্যমের পুরুত্বের সমানুপাতিক হবে অ্যাবজর্বেন্স। অর্থাৎ মাধ্যমের পুরুত্ব যত বেশি হবে আলো তত বেশি অ্যাবজর্ব হবে, অ্যাবজর্বেন্সটা বেশি হবে। এটা হচ্ছে ল্যাম্বার্ট বলেছেন। আর বিজ্ঞানী বিয়ার যেটা বলেছেন, বিয়ারের কথাটা হচ্ছে যে অ্যাবজর্বেন্স এটা ডিপেন্ড করবে সি মানে ঘনমাত্রার উপরে, অর্থাৎ দ্রবণের ঘনমাত্রা যত বেশি হবে আলো তত বেশি পরিমাণে কী হবে, অ্যাবজর্ব হবে। তাহলে দুইটাকে যদি আমরা একসাথে করি তাহলে আমরা পাবো এ সমানুপাতিক এল ইন্টু সি। তাহলে এখানে এ সমান সমান হবে ইপসিলন এল ইন্টু সি। এটাই হচ্ছে আমাদের বিয়ার ল্যাম্বার্ট ল, এ সমান ইপসিলন এল সি। এখন বিষয়টা হচ্ছে এই যে এখানে ইপসিলন, এটাকে বলা হয় মোলার শোষণ সহগ নামে এটা পরিচিত। আর এ মানে হচ্ছে অ্যাবজর্বেন্স, আর এল মানে হচ্ছে মাধ্যমের পুরুত্ব, আর সি মানে হচ্ছে আমাদের দ্রবণের ঘনমাত্রা। সি মানে হচ্ছে আমাদের দ্রবণের ঘনমাত্রা। এবং এই সূত্রটা ব্যবহার করে আমরা বিভিন্ন দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে পারি। এখানে দেখা যাচ্ছে এ সমান ইপসিলন এল সি। তাহলে এই এল হচ্ছে এখানে যে পাত্র ব্যবহার করা হয় ঘনমাত্রা নির্ণয় করার জন্য, এটাকে কিউহেড বলে। এটার পুরুত্ব হচ্ছে 1 সেন্টিমিটার আমরা ব্যবহার করি বাই ডিফল্ট। তাহলে এটা একটা কনস্ট্যান্ট। আবার ইপসাইলন এটাও একটা কনস্ট্যান্ট। তাহলে আমরা লিখতে পারি এ ইজ প্রপোর্শনাল টু সি। তার মানে আমরা যদি একটা গ্রাফ অঙ্কন করি এবং সেই গ্রাফে যদি আমরা এক্স অক্ষ বরাবর ঘনমাত্রা বসাই এবং ওয়াই অক্ষ বরাবর যদি অ্যাবজর্বেন্স বসাই, তাহলে আমরা ঘনমাত্রা বৃদ্ধির সাথে সাথে দেখব যে অ্যাবজর্বেন্সটা এখানে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা একটা রেখা পাবো, সেই রেখাটা হচ্ছে একটা মূলবিন্দুগামী রেখা। এবং এই মূলবিন্দুগামী রেখায় বিভিন্ন আমরা পয়েন্ট এখানে পাবো। এখন যদি আমরা যে কোনো এই রেখাটা যদি আমরা ঢাল নির্ণয় করি, তাহলে ঢাল নির্ণয় করলে এখান থেকে আমরা এর স্লোপ কত সেটা নির্ণয় করতে পারবো। এই ঢালটা হচ্ছে আমাদের ইপসিলন ইন্টু এল। এল যেহেতু বাই ডিফল্ট 1 সেন্টিমিটার, তাহলে এখান থেকে আমরা মোলার শোষণ সহগ কত সেটা বের করতে পারবো। এবং যদি এখানে একটা যন্ত্র ব্যবহার করা হয়, যন্ত্রটার নাম হচ্ছে ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটার, সেই যন্ত্র ব্যবহার করে দ্রবণের ভিতর দিয়ে লাইট পাস করে কতটুকু লাইট এখানে অ্যাবজর্ব হয়, অ্যাবজর্বেন্সটা বের করা পসিবল। অ্যাবজর্বেন্সটা যদি আমরা বের করতে পারি, তাহলে মনে করি অ্যাবজর্বেন্স হচ্ছে এইটা, তাহলে এখান থেকে এখানে লম্ব টেনে আমরা ঘনমাত্রা কত দ্রবণের সেটা বের করতে পারবো। তাহলে দ্রবণের ঘনমাত্রা ম্যানুয়ালি যেমন ব্যবহার করা যায় টাইটেশনের সাহায্যে, বুলেট পিপেট ব্যবহার করে, আবার লাইট বা আলো ব্যবহার করে আমরা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে পারি। এবং সেটাই হচ্ছে আমাদের বিয়ার ল্যাম্বার্ট ল। এখন আমি ছোট একটা প্রবলেম এখানে দেখাচ্ছি বিয়ার ল্যাম্বার্ট লয়ের, এটা দিয়ে আজকে আমরা শেষ করব শিক্ষার্থী বন্ধুরা। প্রবলেমটা হচ্ছে হলো যে এখানে একটা পাত্র আছে, এটা একটা কিউভেট। এই কিউভেটের এখানে দেওয়া আছে একটা দ্রবণ যার ঘনমাত্রা দেওয়া আছে 0.25 মোলার, 0.25 মোলার ঘনমাত্রা একটা দ্রবণ দেওয়া আছে। এখন এর ভিতর দিয়ে একটা আলো প্রবাহিত করা হলো যার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 560, আলো প্রবাহিত করা হলো যার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে আমাদের 560 ন্যানোমিটার, 560 ন্যানোমিটার। এবং এটা হচ্ছে একটা একবর্ণী আলো, মানে মনোক্রোমেটিক লাইট। এখন এর দৈর্ঘ্যটা দেওয়া আছে 1 সেন্টিমিটার, মানে পুরুত্ব হচ্ছে এই পাত্রটার পুরুত্ব 1 সেন্টিমিটার দেওয়া আছে। এখন এর ফলে এখানে যে অ্যাবজর্বেন্সটা পাওয়া গেল সেটা হলো 0.075, 0.075 অ্যাবজর্বেন্স পাওয়া গেল। এখন বলা হচ্ছে যে মোলার শোষণ সহগ কত সেটা বের করো। ওকে, এই ধরনের প্রশ্ন এডমিশনে থাকে। তাহলে আমরা ফার্স্টে যে সূত্রটা লিখবো, এ সমান ইপসিলন এল সি। এখানে এ মানে অ্যাবজর্বেন্স 0.075 দেওয়া আছে, ইপসিলন মোলার শোষণ সহগ, এল মানে হচ্ছে আমাদের পথের দৈর্ঘ্য, এটা হচ্ছে বাই ডিফল্ট 1 সেন্টিমিটার, সেন্টিমিটার এককই রাখতে হবে। আর সি মানে ঘনমাত্রা, এটা হচ্ছে আমাদের 0.25। তাহলে মান বসাই দিলে ইপসিলন কত সেটা আমরা পাবো। এখানে ইপসিলনের মান আসে, আমাদের হিসাব যদি করি, মান আসে 0.3, 0.3। এককটা হবে লিটার পার মোল পার এখানে সেন্টিমিটার। তো এককটা কীভাবে এটা আসলো সেটা যদি আমি দেখাই তোমাদেরকে, তাহলে দেখো এ সমান ইপসিলন এল সি। ইপসিলন মানে এ বাই এল সি, এর কোনো একক নাই কারণ এটা হচ্ছে অ্যাবজর্বেন্স। আর এল মানে পথের দৈর্ঘ্য, এটা হলো সেন্টিমিটার। আর সি মানে মোলারিটি, অর্থাৎ মোল পার লিটার। তাহলে ফাইনালি আসবে লিটার পার মোল পার এখানে সেন্টিমিটার। এভাবে আমরা ইপসিলনের একক বের করতে পারি।
তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো তোমরা এতক্ষণ ধরে কষ্ট করে যারা আমার সাথে ছিলে, ক্লাস করেছো, তোমাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, তোমরা সবাই সুস্থ থাকবে, তোমরা সবাই নিরাপদে থাকবে। পরের ক্লাস থেকে আমরা জৈব রসায়ন নিয়ে আলোচনা শুরু করব। সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।